আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে দেশটির গলায় এক বিরাট ফাঁস পরিয়ে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব ছিল সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা, তখন ওয়াশিংটনের সঙ্গে অত্যন্ত গোপনীয়তা এবং তড়িঘড়ি করে স্বাক্ষরিত হলো এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি। দেশের নানা মহল থেকে চুক্তিটি নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও নতুন নির্বাচিত সরকারের জন্য এই চুক্তিটি হয়ে আছে গলার কাটার মতো। বিএনপি সরকার চুক্তিটি নিয়ে পড়েছে শাকের করাত বা উভয় সংকটে। ইউনূসের পক্ষের লোকজন যখন যুক্তরাষ্ট্রের অসীম শক্তির কথা তুলে ধরে এই চুক্তির পক্ষে সুর করে গান গাইছে, তখন মালয়েশিয়া তাদের সবার মুখে এক বিশাল চপেটাঘাত করে দিল। মালয়েশিয়া অত্যন্ত সাহসিকতার সঙ্গে ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই একই ধাঁচের চুক্তি থেকে বেরিয়ে আসছে এবং চুক্তিটিকে বাতিল ও অকার্যকর বলে গণ্য করছে। বিশেষজ্ঞরা মনে করেন মালয়েশিয়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য যেমন একটি বড় কূটনৈতিক ধাক্কা, তেমনি এটি একটি নতুন নির্বাচিত সরকারের সামনে এই গলার ফাঁস ছিঁড়ে ফেলার একটি বৈধ পথ খুলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিএনপি সরকার কি পারবে মালয়েশিয়া হতে বা মালয়েশিয়ার মতো দেশের স্বার্থে সাহসী হতে, নাকি ডক্টর ইউনূসের রেখে যাওয়া বিষ গিলতে গিলতে দেশকে আরো ক্ষতির মুখে ঠেলে দেবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। তখন দেখানো হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বাহানা। তবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে চুক্তির পুরোটা প্রকাশ হলে মাথায় হাত পড়ে বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সম্প্রতি জানায়, একটি অনির্বাচিত সরকার হয়েও অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা দেখে তারা হতভম্ব ও স্তম্ভিত। প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম বলেন, এমন চুক্তির দায় পুরোপুরি নির্বাচিত অর্থাৎ বিএনপি সরকারকে বইতে হবে। দর্শক, অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার মাত্র এক সপ্তাহ আগে গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষর হওয়া মূল ৮ পৃষ্ঠার চুক্তিটি পর্যালোচনা করে দেখা গেছে এতে ৬টি অধ্যায়ে নানা শর্ত যুক্ত করা হয়েছে। পরিশিষ্ট সংযোজনী মিলে চুক্তিটি মোট ৩৭ পৃষ্ঠার। চুক্তিটি বাংলাদেশকে অন্তত ১৩৫টি শর্ত পালনের বাধ্যবাধকতা আরোপ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তিতে এমন কিছু শর্ত এবং কাঠামো রয়েছে যা দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক ভবিষ্যৎকে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ফেলেছে। বিশ্লেষকরা এই চুক্তিকে গলার ফাঁস বলার পিছনে বেশ কিছু সুনির্দিষ্ট ও অকাট্য যুক্তি তুলে ধরেছেন যা দেশের সামষ্টিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এই চুক্তির সবচেয়ে দৃশ্যমান নেতিবাচক দিক হলো এর একতরফা সুবিধা। চুক্তির শর্তানুসারে বাংলাদেশকে ৬,৭১০টি মার্কিন পণ্যের উপর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা শুল্ক ছাড় দিতে হবে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র মাত্র ১,৬৩৮টি বাংলাদেশি পণ্যের উপর শুল্ক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই বিশাল সংখ্যার পার্থক্যের চেয়েও ভয়াবহ বাস্তবতা হলো রপ্তানির সক্ষমতা। জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৫ সালের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ ওই ১,৬৩৮টি পণ্যের তালিকায় থাকা মাত্র ১৪টি পণ্য আসলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। ফলে এই শুল্ক ছাড়ের সুবিধা বাংলাদেশের জন্য কার্যত শূন্যের কোঠায়। অন্যদিকে ৬,৭১০টি মার্কিন পণ্যের মধ্যে ২,০১৬টি পণ্য বাংলাদেশ গত বছর নিয়মিত আমদানি করেছে, যার মোট মূল্য ছিল $৬৫ মিলিয়ন। এই পণ্যগুলোর উপর শুল্ক কমানো বা তুলে দেওয়ার ফলে বাংলাদেশের রাজস্ব খাতে বছরে প্রায় ৪১৯ কোটি টাকা লোকসান হবে। বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে যে শুল্ক সুবিধা পেতে পারে তার আর্থিক মূল্য মাত্র ১৫ মিলিয়ন টাকা বা $১,০০,০০,০০০। এই বিশাল গ্যাপই প্রমাণ করে যে চুক্তিটি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের চেয়ে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প লবিস্টের স্বার্থ বেশি রক্ষা করছে। এই চুক্তির সবচেয়ে বিতর্কিত এবং ভয়ঙ্কর অংশ হলো ৪ নম্বর ধারার ৩ অনুচ্ছেদটি, যাকে গবেষকরা স্লিপার ক্লজ বা একটি লুকানো মরণাস্ত্র হিসেবে মনে করছেন। এই ধারা অনুযায়ী বাংলাদেশ যদি কোনো নন মার্কেট ইকোনমি অর্থাৎ চীন বা রাশিয়ার সঙ্গে কোনো বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, তবে যুক্তরাষ্ট্র কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই চুক্তির আওতায় দেওয়া সকল সুযোগ সুবিধা বাতিল করার অধিকার রাখে। এর অর্থ হলো বাংলাদেশের বৈদেশিক নীতি এবং বাণিজ্যিক অংশীদার নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা এখন পরোক্ষভাবে ওয়াশিংটনের হাতে চলে গেছে।
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কার সাথে বাণিজ্য করবে তা যদি অন্য একটি দেশ নিয়ন্ত্রণ করে তবে তাকে চুক্তি না বলে অধীনতামূলক মৈত্রীবদ্ধতা বলাই সমীচীন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার তাদের সম্পাদকীয়তে এই চুক্তিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অর্থনৈতিক শেকল হিসেবে বর্ণনা করেছে। তারা প্রশ্ন তুলেছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার যার মেয়াদ মাত্র কয়েকদিন বাকি, তারা কিভাবে 15 বছরের একটি দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানির চুক্তি করতে পারে? এটি জনগণের ম্যান্ডেটবিহীন একটি সিদ্ধান্ত। অন্যদিকে সমকাল অর্থনীতিবিদ আনু মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে বলেছে যে এই চুক্তির মাধ্যমে কার্যত বাংলাদেশকে একটি নির্দিষ্ট ব্লকের অধীনে বন্দী করা হয়েছে এবং মার্কিন লবিস্টদের স্বার্থ হাসিল করা হয়েছে। ডেইলি স্টারের এক প্রতিবেদনে ইউনূস সরকারের করা দাসখতের চুক্তির বিভিন্ন দিক উঠে এসেছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তাতে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এক কথায় এটি যেন সত্যিকারের একটি গোলামির চুক্তি। বাংলাদেশের স্বাধীন বাণিজ্য নীতিকে কেবল গলা টিপে ধরা হয়নি, এক সীমাহীন অর্থনৈতিক সংকটে ঠেলে দেওয়ার বন্দোবস্ত পাকাপাকি করে গেছেন মোহাম্মদ ইউনূস। ইউনূসের পক্ষে লোকজন অবশ্য দাবি করে আসছে, যুক্তরাষ্ট্র যে অসীম ক্ষমতার অধিকারী, এই শুল্ক আরোপ ইস্যুতে তারা যেভাবে বিশ্বের শক্তিধর দেশগুলোকে নাকানি চুবানি খাইয়েছিল, সেখানে বাংলাদেশের মতো দেশের এই চুক্তি না করে কি বা করার ছিল। তাদের সেই চুক্তির বিরুদ্ধে এক বিশাল থাপ্পড় ছুড়ে দিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছে। মালয়েশিয়া হলো প্রথম দেশ যারা ট্রাম্প প্রশাসনের এই পারস্পরিক শুল্ক কাঠামোকে সরাসরি প্রত্যাখ্যান করলো। দেশের বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি জোহরি আব্দুল গনি ঘোষণা করেছেন, এই চুক্তি এখন বাতিল ও অকার্যকর, মানে নাল অ্যান্ড ভয়েড। মালয়েশিয়ার এই সিদ্ধান্ত কেবল একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি একটি আইনি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। বিশ্লেষকরা মনে করেন, মালয়েশিয়ার এই সিদ্ধান্তের পেছনে মূলত 3টি বড় কারণ কাজ করেছে, যা বাংলাদেশের পরিস্থিতির জন্য হুবহু মিলে যায়। গত 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইইএপিএ আইনের দোহাই দিয়ে যে ঢালাও শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ ও আইন বহির্ভূত। এই রায়ের ফলে পুরো পারস্পরিক শুল্ক কাঠামোর আইনি ভিত্তি ধসে পড়ে। মালয়েশিয়ার যুক্তি হলো, যেহেতু এই চুক্তির মূল ভিত্তি ছিল ওই শুল্কের হুমকি, তাই ভিত্তিহীন শুল্কের উপর ভিত্তি করে তৈরি চুক্তি বজায় রাখা অর্থহীন। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের রায়ের পর যুক্তরাষ্ট্র সকল বাণিজ্য অংশীদারের উপর সাময়িকভাবে 10% শুল্ক হার ঘোষণা করেছে। মালয়েশিয়া দেখেছে চুক্তি বহাল রাখলে তাদের 19% শুল্ক দিতে হচ্ছে, অথচ চুক্তি না থাকলেও শুল্ক 10 থেকে 15%-এর মধ্যে থাকছে। মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রী জোহরি গানি স্পষ্ট করেছেন, বাড়তি 9% শুল্ক এবং সেই সঙ্গে মার্কিন পণ্যের ছাড় দেওয়ার যে দ্বিমুখী লোকসান তা বহন করার কোনো যৌক্তিকতাই নেই। প্রশ্ন হলো, মালয়েশিয়ার প্রস্থান বাংলাদেশের সামনে একটি শক্তিশালী নজির তুলে ধরছে, কিন্তু বাংলাদেশ কি তা আদৌ পারবে বা মালয়েশিয়া হতে পারবে? মালয়েশিয়া যে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে তার বড় একটি কারণ হলো দেশটির বিরোধী দলের অবস্থান। মালয়েশিয়ার বিরোধী দল এরি কাতার ন্যাশনাল এই চুক্তির বিরুদ্ধে দেশটির সংসদে অনেক দিন ধরে সরব ছিল। তারা একে জাতীয় স্বার্থ বিরোধী বলে অভিহিত করেছিল। কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদের যে দুটি বিরোধী দল, জামাত ইসলাম এবং এনসিপিকে কখনোই এই চুক্তির বিরুদ্ধে সরব হতে দেখা যায়নি। এমনকি বাংলাদেশে যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সফরে এসেছিলেন, তখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি বলেছিলেন, ইউনূসের আমলে মার্কিন প্রতিনিধিরা এই চুক্তি নিয়ে বিএনপি ও জামাতের সাথে বৈঠক করেছিল। তার মানে বর্তমান সংসদের সরকারি ও বিরোধী দুটি দলই এই চুক্তি নিয়ে জানতো। পল কাপুরের সফরের সময় এই চুক্তি নিয়ে যখন সারা দেশে বিতর্ক দেখা দেয়, তখন বিএনপির পক্ষ থেকেও ধরি মাছ না ছুঁই পানির মতো আচরণ করা হয়েছিল। মালয়েশিয়ার সরকারি ও বিরোধী দল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করার জন্য ওয়াশিংটনের শৃঙ্খল থেকে মুক্ত হওয়াকে শ্রেয় মনে করছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে প্রায় দিল্লি না ঢাকা স্লোগান দিতে শোনা গেলেও কখনোই ঢাকা না ওয়াশিংটন তাদের মুখ থেকে শোনা যায় না। বিশ্লেষকরা বলছেন, 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত চুক্তিটি এখনো বাংলাদেশের জাতীয় সংসদে অনুসমর্থিত
বা রেটিফাইড হয়নি। আন্তর্জাতিক চুক্তির সাধারণ নিয়ম হলো চুক্তিটি স্বাক্ষরিত হলেও কার্যকর হওয়ার আগে দেশের আইনসভা বা জাতীয় সংসদের অনুমোদন লাগে। বিএনপি নিয়ন্ত্রিত বর্তমান সংসদ যদি এই চুক্তির অসম শর্তগুলোর কারণে এটি প্রত্যাখ্যান করে, তবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কোনো দায়বদ্ধতায় থাকার কথা নয়। আবার মালয়েশিয়া যে যুক্তিতে চুক্তি বাতিল করেছে, বাংলাদেশও সেই একই যুক্তি ব্যবহার করতে পারে। যেহেতু চুক্তির মূল কারণ মানে উচ্চ শুল্কের হুমকি মার্কিন আদালতে বাতিল করে দিয়েছে, তাই এই চুক্তির আর কোনো কনসিডারেশন অবশিষ্ট নেই। ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিজ অনুযায়ী যদি চুক্তির ভিত্তিগত পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে, তবে পক্ষগুলো তা থেকে অব্যাহতি পেতে পারে। দর্শক, অনেকে মনে করেন চুক্তি থেকে বের হওয়া সহজ হলো এর পরবর্তী ফলাফলগুলো মোকাবেলার জন্য বাংলাদেশের সুদূর প্রসারের প্রস্তুতি লাগবে। এটি কেবল একটি বাণিজ্যিক বিষয় নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের এক অগ্নি পরীক্ষা। বাংলাদেশ যদি চুক্তি বাতিল করে, তবে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের উপর জোরপূর্বক শ্রম বা অতিরিক্ত উৎপাদন ক্ষমতার অভিযোগ তুলে নতুন করে কড়া শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এটি হবে একটি দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধ। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তিটি একটি বিষাক্ত উপহারের মতো। অন্তর্বর্তীকালীন সরকার তাদের শেষ সময়ে যে শিকল পরিয়ে দিয়ে গেছে, তার খেসারত আগামী 15 বছর এদেশের মানুষকে দিতে হতে পারে। বাংলাদেশের নতুন সরকার উচিত হবে মালয়েশিয়ার সঙ্গে দ্রুত বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ স্থাপন করা এবং একটি যৌথ আঞ্চলিক অবস্থান গ্রহণ করা। একই সাথে সংসদে এই চুক্তির প্রতিটি ধারা নিয়ে প্রকাশ্য বিতর্কের আয়োজন করতে হবে এবং একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে কোনো বিশেষ ব্লকের অধীনে বন্দী না রেখে একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক পথে পরিচালিত করাই হবে নতুন নির্বাচিত সরকারের প্রধান অগ্নি পরীক্ষা। কারণ বিএনপি নির্বাচনের আগেই বলেছিল তাদের বৈদেশিক ও বাণিজ্য নীতির মূল ভিত্তি হলো বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ। মালয়েশিয়ার সিদ্ধান্ত বিএনপির নীতির জন্য বিরাট একটি চ্যালেঞ্জে ছুড়ে দিল। সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয় জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে। কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ। সংবিধানে নানা জোড়াতালি দিয়ে একটা ভাগাভাগির নির্বাচন করে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সংসদ সাজিয়ে বসেছে বটে, কিন্তু সংসদের প্রথম অধিবেশনের যে 2 দিন পার হয়েছে সেটা খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশে পার হয়ে ঈদের ছুটিতে গেছে তা বলার কোনো উপায় নাই। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে হইহট্টগোল হয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বলেছে কি করে বিএনপি এখনো ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের শেষ চিহ্ন রাষ্ট্রপতিকে তার পদে বহাল রেখেছেন। বিএনপি তখন বলেছেন যে রাষ্ট্রপতিকে বহাল না রাখলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় না, সংবিধান রক্ষার জন্যই রাষ্ট্রপতির পদটিকে বহাল রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় দিনে এসে যখন জামায়াতে ইসলামী মনে করিয়েছে, জামায়াতে ইসলামীর আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে মনে করিয়েছেন যে এই রাষ্ট্রপতির দেওয়া প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ ক্রমে 2025-এর নভেম্বরে এমন এক আদেশ জারি হয়েছিল যেখানে সংসদ নির্বাচনের কথা ছিল, গণভোটের কথা ছিল, আর বলা ছিল জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশনটি ডাকতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে। এবং ডাক্তার শফিকুর রহমান মনে করান সংসদকে যে সেদিন অর্থাৎ গত রোববার সেই 30 পঞ্জিকা দিবস পার হয়ে যাচ্ছে, অথচ সরকারি দল ওই রাষ্ট্রপতির আদেশ মেনে ওই অধিবেশন ডাকা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তখন বিএনপির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বলেন যে সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে যেমন আসতে পারে না,
তেমনি রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না, এবং তিনি বলেন যে গত বছরের 13ই নভেম্বর জারি করা ওই আদেশটি না কোনো অধ্যাদেশ না কোনো আইন, ওটা একটা অদ্ভুত বিষয়। ওরকম একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়ের উপর ভিত্তি করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকতে পারে না, এবং তিনি মনে করান যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে সংসদে আবারও আলোচনা হতে পারে, এবং সেসব আলোচনার পর যেসব সংস্কারে সকলে একমত হবেন সেসব সংস্কার হতে পারে, কারণ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয় সাংবিধানিক পথে চলতে হবে। জামায়াতে ইসলামীর আমির তখন মনে করিয়েছেন, মানে যে কথাটা জামায়াতে ইসলামীর তরফে 11 দলের পক্ষ থেকে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরেই বলা হয়েছিল, 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমের সামনে এসে বলে দিয়েছিলেন যে সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকবার কোনো ব্যবস্থা না করে, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আন্তরিকতা না দেখায়, তাহলে প্রয়োজনে তারা এটা নিশ্চিত করবেন যে এই অধিবেশনই হবে শেষ অধিবেশন। বিএনপি আপাতত জামায়াত একটা রাজপথে আন্দোলন সাজিয়ে ফেলবে, জমিয়ে ফেলবে, এটাতে কোনো পাত্তা দিচ্ছে সেটা মনে হচ্ছে না। মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এসে বিএনপি আসলে মূলত সেই সংখ্যাগরিষ্ঠতার জোরে একরকম নিশ্চিত করতে চাইছে যে ওইসব জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তাদের কোনো আবদারেই যাতে তাদের কর্ণপাত করতে না হয়। কিন্তু জামায়াতে ইসলামীর তরফে এখন প্রশ্ন তোলা হচ্ছে, যেই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ফলশ্রুতিতে সংবিধান সংস্কার পরিষদ কিংবা জুলাই সনদ বাস্তবায়নে রাজি নয় বিএনপি, কারণ তারা বলছে এটা একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়। তো জামায়াতের প্রশ্ন হচ্ছে, সেই একই প্রেসিডেন্সিয়াল অর্ডারে রাষ্ট্রপতির আদেশেই তো সংসদ নির্বাচনের কথাও ছিল। তো জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদেরকে বলেছেন, সংবিধানে তো 2026 সালের ভোট ছিল না। প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি সংবিধানের বাইরে গেলেও মানেন, তাহলে এক অংশ মানবেন আরেক অংশ মানবেন না, এটা তো হতে পারে না। না মানলে দুটোই না মানেন, আর মানলে দুটোই মানতে হবে, কারণ একটা কথা আছে, পাবলিক ওপিনিয়ন সুপ্রিম কনস্টিটিউশন। এখন প্রশ্ন তো তোলাই যায়, বিএনপিও যেমন তুলছে, মানে রাষ্ট্রপতির আদেশ মানেন কিন্তু রাষ্ট্রপতি মানেন না জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে, কিংবা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মেনে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথও নিলেন, কিন্তু তারা এখন আর রাষ্ট্রপতি মানেন না। ঠিক তেমনি বিএনপি রাষ্ট্রপতি মানে, আবার রাষ্ট্রপতির আদেশ মানে না। মানে আদেশের একটা অংশ মানে জাতীয় সংসদ নির্বাচন মানে, কিন্তু গণভোট মানে না। এখন দুই দলের এই যে দ্বিচারিতা বলবো না পরস্পর বিরোধিতা বলবো, সেই বিষয়টি নিয়ে নিজেরাই নিজেদেরকে বাক্যবাণে জর্জরিত করছে। তবে জামায়াতে ইসলামীর শিশির মনিরের মতো ঘাঘু আইনজীবী যারা কিনা এই সংস্কার প্রক্রিয়ায় আলী রিয়াজের দরবারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সালাউদ্দিন আহমেদদের সঙ্গে, তারা, এবং যারা কিনা সংসদে ঠাঁই পান নাই, ভাগাভাগির নির্বাচনে তাদের ভাগ্যে কোনো আসন জোটে নাই, তারা একদিকে যেমন দ্রুত রাজপথে যেতে চান, আরেক দিকে তারা আইনি লড়াইয়ে এ প্রশ্ন তুলতে চান যে বিএনপি তাহলে কি করে একটা বৈধ সরকার হিসেবে নিজেকে দাবি করে, কারণ তারা তো একটা অসাংবিধানিক অদ্ভুত রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ডাকা সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছে। বিএনপির সাংবিধানিক বৈধতা ভিত্তি জুলাই সনদের উপর নির্ভরশীল, এবং জামায়াতের আমির যেটা বলছেন, পাবলিক ওপিনিয়ন ইজ সুপ্রিম কনস্টিটিউশন, তার উপর নির্ভরশীল। মানে জনগণের যদি অভ্যুত্থান না হতো, জনগণ যদি গণ আন্দোলন না করে শেখ হাসিনা সরকারের পতন না ঘটাতো, তাহলে তো নির্বাচন হয় না, তাহলে তো 2026-এ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যান না। তাহলে সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয়, জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে, কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে, বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা।
অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলীয় ফোরামে যেমন বক্তব্য দেন সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে পড়েছে যে এক অদ্ভুত নাটকের মাধ্যমে প্রথম অধিবেশন হলো। যে বিএনপি এত সংবিধান করছে, সে বিএনপি কিভাবে সংসদের প্রথম অধিবেশনটা শুরু করলো? স্পিকার উধাও, স্পিকার পদত্যাগ করেছেন 2024-এর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর। ডেপুটি স্পিকার কারাগারে আছেন, এখন পর্যন্ত তিনি কারাগারে আছেন, অথচ স্পিকার ডেপুটি স্পিকারকে বাদ দিয়ে একটা খালি চেয়ার, মানে এটা বিএনপি তার সংসদীয় দলের সভায় বসে সিদ্ধান্ত নিল একটা খালি চেয়ারের মাধ্যমে সংসদ অধিবেশন বসবে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করবেন কে সভাপতিত্ব করবেন, তখন বিএনপির এক সিনিয়র নেতা গিয়ে সভাপতিত্ব করবেন, খন্দকার মোশাররফ হোসেন করলেন, তিনি স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনটা পার্লামেন্ট কক্ষে সেরে ফেললেন, তারপর সেই স্পিকার ডেপুটি স্পিকার গিয়ে মহা বিতর্কিত রাষ্ট্রপতির কাছে শপথ নিল, তারপর স্পিকার ডেপুটি স্পিকারের মাধ্যমে সংসদ অধিবেশন চালু হলো। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। আজকে যে আমরা নাটক দেখলাম, পার্লামেন্টে একটা রুলস অফ প্রসিজিওর আছে মানা হয়নি, স্পিকার আছে, ডেপুটি স্পিকার কারাগারে বন্দী, সেটা বাদ দিয়ে একবারে গোজামিল দিয়ে একটা পার্লামেন্ট শুরু। এই পার্লামেন্টের কোনো লিগ্যাল ভ্যালু আছে বলে আমি মনে করি না। অবৈধ ক্ষমতা দখলকারী, অবৈধভাবে সরকার, একটা প্রহসনের নির্বাচন, তারই মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট যেটা হচ্ছে ওই খুনি আর যুদ্ধাপরাধী, এবং সেই পার্লামেন্টের লিডারকে 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতি করতে যেয়ে আমেরিকার FBI এর কাছে ধরা পড়া এবং FBI এসে সাক্ষী দিয়ে সেই সাক্ষীতে যে সাজাপ্রাপ্ত সেই আসামি, মানে আমি কি বলবো আর। এখন তারেক রহমান টেনশনে এই কারণে যে তারেক রহমান জানেন এই যে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামী মানে একেবারে দাকুমড়া সম্পর্ক, মানে আওয়ামী লীগকে ঠেকানোর পুরো রাজনীতিটার নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগকে শেষ পর্যন্ত পতন ঘটালো যে রাজনৈতিক পক্ষটি মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ এই দলগুলো, সেই জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের যদি এক রকমের রাজনৈতিক ঐক্যে মিলে যায় এবং বিএনপিকে বেকায়দায় ফেলতে হয়, তাহলে তাদের পক্ষে রাজপথে এক রকমের ঐক্য গড়ে তোলা সম্ভব, কারণ ইতিহাসে এর নজির আছে। তারেক রহমান জানেন তার মা খালেদা জিয়া যখন 1991 সালে সরকার গঠন করেছিলেন তখন জামায়াতে ইসলামী তাকে সমর্থন দিয়েছিল। জামায়াতে ইসলামী বিএনপির মিত্রতা দীর্ঘদিনের দশকের পর দশক ধরে, কারণ জামায়াতে ইসলামী রাজনীতি করতে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের সুযোগই পেয়েছিল তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের আমলে। কাজেই জামায়াতে ইসলামীর সঙ্গে এই মৈত্রী বহু দশকের, এবং সে কারণে জামায়াতে ইসলামী 18টা আসন যখন পেল 1991 সালের নির্বাচনে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 140টি আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন জামায়াতে ইসলামীর সমর্থনেই কিন্তু বিএনপি সরকার গঠন করেছিল। অথচ 1994 সালে মাগুরার উপনির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। এই অভিযোগে যখন বিরোধী দল আওয়ামী লীগ রাজপথে আন্দোলন শুরু করলো, তখন সেই আন্দোলনে গিয়ে যোগ দিল জামায়াতে ইসলামীও, এবং সংসদেও তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একযোগে দাবি ওঠাতে থাকলো, সংসদে দিনের পর দিন ওয়াকআউট করতে থাকলো। এরপর লাগাতার ওয়াকআউটের এক পর্যায়ে সংসদ থেকে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সব একযোগে পদত্যাগ করে বেরিয়ে রাজপথে লাগাতার হরতাল, লাগাতার আন্দোলন চালিয়ে গেল এবং তাদের ভাষায় যুগপৎ আন্দোলন করতে থাকলো। এবং তারই ফলশ্রুতিতে খালেদা জিয়া আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাইকে বাইরে রেখে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে ফেললেও তারপর তার সরকার এমনকি 1.5 মাস স্থায়ী করতে পারেননি। 1996 সালের 30শে মার্চ এই আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীর লাগাতার আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হয়েছিল। কাজেই তারেক রহমান জানেন যে মৈত্রী আছে বটে জামায়াতে ইসলামী এবং বিএনপির, তারা একসঙ্গে সরকার পরিচালনা করেছে, তাদের রাজনৈতিক আদর্শে মিল আছে, আওয়ামী লীগ বিরোধিতায় দুই দলের কট্টর অবস্থান আছে, একটা সংহতি আছে।
কিন্তু বিএনপিকে বেকায়দায় ফেলতে হলে এবং রাজনৈতিক জয় পরাজয়ের প্রশ্ন যখন আসে, তখন জামায়াতে ইসলামী এমনকি প্রয়োজনে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিতেও দ্বিধাবোধ করে না, কিংবা আওয়ামী লীগও জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ আন্দোলনে নেমে যেতে দ্বিধাবোধ করে না। এই পরিস্থিতিতে তারেক রহমানের টেনশনটা হচ্ছে যে এই যে তার সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে সত্যি যদি জামায়াতে ইসলামী সংসদ, আদালত এবং রাজপথ কাঁপিয়ে তোলে এবং সেখানে আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা বহু মাস ধরে একরকমের হামলা মামলায় জর্জরিত আছেন, তারা জুটে পড়েন, যারা কিনা বিএনপিকে 12 ফেব্রুয়ারির নির্বাচনে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন এই জামাতকে ঠেকাতে, তাহলে বিএনপি বেকায়দায় পড়বে। তারেক রহমান সে কারণেই টেনশনে আছেন। এখন কি দিয়ে তিনি এই জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ রব জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির তরফে বন্ধ করবেন? সেটা কি জামায়াতে ইসলামীর আমির যেমন এক চিঠি লিখে বেফাঁস বলেই ফেলেছিলেন একটি মন্ত্রিত্বের পদ, কয়েকটি মন্ত্রী পদ, নাকি অন্য কোনোভাবে ক্ষমতার ভাগাভাগিতে যাবেন? কি করবেন তারেক রহমানকে খুব শিগগিরই ঠিক করতে হবে, না হলে সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীর আমির শেখ হাসিনা তাদের কথার সুর তারেক রহমানকে পর্যুদস্ত করতে যেভাবে মিলে যাচ্ছে, বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে বেকায়দায় ফেলতে, প্রধানমন্ত্রী হিসেবে তার সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তুলতে যেভাবে সুর মিলে যাচ্ছে, তাতে তারেক রহমানের ভেতরে যে অস্বস্তি, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে টেনশন, সেটা বোধহয় সঙ্গত এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ফলই বটে।